এক বাস্তব কাহিনীর অনুপ্রেরণায় এক চাঞ্চল্যকর গল্প নিয়ে হাজির আজকের পর্ব। একজন মানুষ যার কলম ছিল কিবোর্ড আর যুদ্ধ ছিল সত্য আর মিথ্যার মাঝে। সে লড়েছিল বন্দুক ছাড়াই তথ্যের শক্তিতে। তোমার ফোন, ক্যামেরা, মেসেজ সবকিছু নজরে রেখেছিল যারা তাদের মুখোশ খুলে দিল একাই। এটাই স্নোডেন, এটা সিনেমা নয়, একটি বাস্তব ঘটনা। আজ জানবো সেই সত্যের যুদ্ধের গল্প। তোমরা দেখছো মেহেদি ক্রিয়েশন বিডি। চলো বন্ধুরা, এখন মূল গল্পটা যাওয়া যাক। স্বাগতম মেহেদি ক্রিয়েশন বিডিতে। গল্পের শুরুটা ঘটে এক মিলিটারি ট্রেনিং ক্যাম্প, যেখানে মূল চরিত্র স্নোডেন প্রশিক্ষণ নিচ্ছিল একজন সৈনিক হিসেবে। তার পরিবারের প্রায় সবাই মিলিটারিতে ছিল, ফলে পারিবারিক ঐতিহ্য মেনে স্নোডেনও সেনাবাহিনীতে যোগ দিয়েছে। কিন্তু তার মনটায় মিলিটারির প্রতি কোনো টান ছিল না। আসলে সে চেয়েছিল দেশের জন্য কিছু করতে, অন্যভাবে। কারণ স্নোডেন ছিল একজন দক্ষ কম্পিউটার প্রোগ্রামার এবং হ্যাকার, যার হ্যাকিং স্কিল সে মানুষের উপকারের জন্যই ব্যবহার করত। সময়টা ছিল 2004। ট্রেনিং চলাকালে একদিন মিলিটারি কর্তৃপক্ষ তাকে জানায় যে সে চাইলে এখন স্থায়ীভাবে সেনাবাহিনীতে যোগ দিতে পারে। স্নোডেন সেই প্রস্তাব সম্মতি দেয়, কিন্তু কিছুদিনের মধ্যেই দেখা যায় তার শরীর শারীরিক কষ্ট সহ্য করার জন্য তৈরি না। এক সকালে হঠাৎ সে পড়ে যায়। হাসপাতাল থেকে জানানো হয় তার পায়ে গুরুতর চোট লেগেছে। ডাক্তাররা জানিয়ে দেয় হয়তো সে আর মিলিটারি সার্ভিসে ফিরতে পারবে না। শারীরিক চোটের কারণে মিলিটারি থেকে বাদ পড়ার পরে স্নোডেন চরমভাবে মানসিকভাবে ভেঙে পড়ে, কারণ তার জীবনের লক্ষ্য ছিল দেশের জন্য কিছু করা, যেভাবেই হোক। তবে চিকিৎসক তাকে অনুপ্রাণিত করে, বলেন মিলিটারি ছাড়াও অনেক পথ আছে জাতির সেবা করে। এই কথাগুলো স্নোডেনকে নতুন করে ভাবতে শেখায়। সে আবার কম্পিউটারে মনোযোগ দিতে শুরু করে। ঠিক তখনই একদিন ইন্টারনেটে ঘুরতে ঘুরতে সে পরিচিত হয় এক মেয়ের সাথে, নাম লিন্ডসে মিলস। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গড়ে ওঠে আর সেই সম্পর্ক প্রেমের রূপ নেয়। লিন্ডসে ছিল ফটোগ্রাফির প্রেমে পড়া একজন মেধাবী মেয়ে। একই সাথে প্রযুক্তির প্রতি তারও ছিল প্রবল আগ্রহ। এই মিল থাকার কারণে তাদের বন্ধন আরো গভীর হতে থাকে। এরপর স্নোডেন মিলিটারিতে জীবন পুরোপুরি ছেড়ে দেয় এবং সিদ্ধান্ত নেয় অন্যভাবে দেশের সেবা করে। সে আবেদন করে সিআই। ইন্টারভিউর দিন তার অতীত এবং দক্ষতা দেখে সবাই খুব মুগ্ধ হয়ে যায়, ফলে তাকে ভার্জিনিয়াতে পাঠানো হয় স্পেশাল ট্রেনিং এর জন্য। 2006 সালে স্নোডেনকে টেকনিশিয়ান ডিপার্টমেন্ট প্রশিক্ষণের জন্য মনোনীত করা হয়। সেখানে তার দেখা হয় হেড অফ হ্যাং ফরেস্টের সাথে। ল্যাবের নতুন সব প্রযুক্তি দেখে স্নোডেন যেমন বিস্মিত হয়, তেমনি ফরেস্টেরও তার প্রতি আগ্রহ। ফরেস্টার তাকে এক গোপন প্রজেক্ট দেখায়, একটি ক্ষুদ্র ডিভাইস যা আকারে রুবিক্স কিউবের চেয়েও ছোট, কিন্তু ক্ষমতায় ছিল অনেক বেশি। এই ডিভাইসটি আসলে ছিল একটি হাইটেক স্পাইট। পরে ট্রেনার সকল শিক্ষার্থীদের একটি মিশন দেয়, মাত্র 5 থেকে 6 ঘন্টার মধ্যে একটি নতুন ধরনের সিক্রেট কোডিং সিস্টেম তৈরি করতে হবে। সবাই কঠোর পরিশ্রমে ঝাঁপিয়ে পড়ে আর স্নোডেন মাত্র 38 মিনিটে সেই কোড বানিয়ে ফেলে। স্নোডেনের তৈরি করা সেই সিক্রেট কোডিং সিস্টেম এতটাই নিখুঁত ছিল যে ট্রেনার একেবারে মনোযোগ দিয়ে পুরোটা পর্যবেক্ষণ করতে। সে নিশ্চিত হয় স্নোডেন সত্যিই মাত্র 38 মিনিটে সেই জটিল কাজটা সম্পূর্ণ করে, যা দেখে সবাই হতবাক হয়ে যায়। এরপর ট্রেনিং চলতে থাকে এবং সবার শেখার আগ্রহ বাড়তে। একদিন ক্লাসে ট্রেনার ব্রাহিম একটি চমকপ্রদ প্রশ্ন তোলে। সে একটি সংবাদপত্র দেখিয়ে বলে, এই যে প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তোমরা কি ভাবো এটা সত্যি নাকি গুজব? শিক্ষার্থীরা নানা মতামত দিতে থাকে। তখন ব্রাহিম সবাইকে পরিচয় করিয়ে দেয় এক গুরুত্বপূর্ণ আইনগত শব্দের সাথে, ফিসা, ফরেন ইন্টেলিজেন্স সার্ভিলেন্স অ্যাক্ট। সে ব্যাখ্যা করে, যদি আমরা কাউকে সন্দেহ করি তাহলে সরাসরি কোর্টে অভিযোগ করতে পারি, আমাদের কোনো অনুমতি নেওয়ার দরকার নেই, কারণ এ ধরনের মিশন থাকে সম্পূর্ণ গোপন। এরপর সবার পরবর্তী প্রশিক্ষণের জন্য পাঠানো হয় ওয়াশিংটনে। এখানে স্নোডেন প্রথমবারের মতো সামনাসামনি দেখা করে তার প্রেমিকা লিন্ডসির সাথে। এতদিন যা ছিল সবই ভার্চুয়াল, এবার তাও হয়ে ওঠে বাস্তব। তারা একসাথে কিছু সুন্দর সময় কাটে। তবে স্নোডেন এখনো তার আসল পরিচয় গোপন করে রাখে। সে লিন্ডসিকে বলে সে ফরেস্ট অফিসার হিসেবে কাজ করছে, সিআইএ প্রায় লাইভ সম্পর্কে কিছুই বলেন। সম্পর্কটা ধীরে ধীরে গভীর হলেও পেশাগত দায়িত্ব তাকে সবকিছু গোপন রাখতে বাধ্য করে। কিছুদিনের মধ্যেই ট্রেনিং শেষ হয় এবং স্নোডেন আবার ভার্জিনিয়াতে ফিরে আসে। সেখানে সে ব্রাহিমের কাছে জানতে চায় সিআইএ সব আধুনিক প্রযুক্তি। তার লক্ষ্য ছিল যে কোনো প্রযুক্তি অপরাধমূলক কাজে ব্যবহার না হয়। ব্রাহিম তখন তাকে আশ্বস্ত করে বলে, আমাদের সিস্টেম এতটাই উন্নত, বাইরের কেউ চাইলেই একে ভাঙতে পারবে না। হ্যাকাররাও এই সিকিউরিটি ফায়ারওয়ালের কাছে ব্যর্থ হবে। তখনকার দিনে আমেরিকার সবচেয়ে বড় সংখ্যা ছিল রাশিয়া, চায়না এবং জাপান, কারণ এই 3 দেশেই প্রযুক্তিতে এতটা এগিয়ে ছিল যে তারা চাইলেই আমেরিকার টপ সিক্রেট প্রবেশ করাতে পারত। আর এই কারণে সিআইএর স্পেশাল ডিপার্টমেন্ট চায় এমন একজন দক্ষ হ্যাকার যে সিস্টেমকে রক্ষা করতে পারবে বাইরের আক্রমণ। আর এই জায়গাতেই আসে স্নোডেন। এবার শুরু হয় তার প্রথম অ্যাসাইনমেন্ট, জেনেভা। সেখানে পৌঁছে স্নোডেন প্রায় পুরো সিআই নেটওয়ার্ক চেক করার দায়িত্ব পায়। শুধু তাই নয়, তাকে বলা হয় নতুন সিকিউরিটি ফিচার যোগ করতে, যাতে কেউ ভিতরে প্রবেশ করতে। সে সঙ্গে সঙ্গে কাজে লেগে পড়ে। প্রথম পুরো সিস্টেম বিশ্লেষণ করে, তারপর নিজেই সেই সিস্টেম হ্যাক করে, তবে শুধুই দুর্বলতা খোঁজার উদ্দেশ্যে। এই প্রক্রিয়ায় সে প্রতিটি খুঁটিনাটি পরীক্ষা করে দেখে কোন কোন জায়গা দিয়ে সিস্টেম ভেঙে ফেলা সম্ভব। কিন্তু বারবার হ্যাকিং এর কারণে পুরো সিস্টেম অনিয়মিত হয়ে পড়ে। বিষয়টি দেখে জেনেভার সিআই কর্তৃপক্ষ নিশ্চিত
সিআইএ কর্মকর্তারা তাকে ডেকে কড়া বার্তা দেয়, তুমি যেভাবে সিস্টেমে কাজ করছো সেটা কোনোভাবেই অনুমোদিত না, তোমার হাতে থাকা সব সিস্টেম ডেটা এখনই মুছে ফেলো, নইলে আমাদের বাধ্য হয়ে আইনি পদক্ষেপ নিতে হবে। স্নোডেন ডেটা মুছে ফেলতে গেলে ঠিক তখনই এক সিআইএ এজেন্ট তার সামনে আসে। তার নাম গ্যাব্রিয়েল। গ্যাব্রিয়েল তাকে পরিচয় করিয়ে দেয় একটি বিশেষ অ্যাপ্লিকেশনের সাথে। এই অ্যাপটি ছিল এক ধরনের সার্চ ইঞ্জিন, যেটার মাধ্যমে শুধু একজন মানুষের নাম দিলেই সমস্ত পার্সোনাল ইনফরমেশন বের হয়ে যেত, লোকেশন, কল হিস্টোরি, ইমেল, এমনকি ব্যক্তিগত ফাইল পর্যন্ত। এই টুল দেখে স্নোডেন খুবই মুগ্ধ হয়ে যায়, ভেতরে উদ্বিগ্ন হয়ে পড়ে। এতটা শক্তিশালী নজরদারি প্রযুক্তি মানুষের প্রাইভেসির জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে। এর কিছুদিন পর আমরা দেখি স্নোডেন একটি পার্টিতে যোগ দেয়। সেই পার্টিতে তার দেখা হয় আরেক সিআই এজেন্ট চার্লস এর সঙ্গে। চার্লস তাকে নতুন একটি মিশনের দায়িত্ব দেয়। এই মিশনে স্নোডেনকে মারোয়ে নামে একজন সন্দেহভাজন ব্যক্তিকে ট্র্যাক করতে বলা হয়। সিআই সন্দেহ ছিল এই ব্যক্তি মারোয়ে শুধু একজন সাধারণ মানুষ নয়, বরং তার যোগসূত্র থাকতে পারে ভয়ঙ্কর টেররিস্ট গ্রুপ আল কায়দার সঙ্গে। সেই কারণে স্নোডেন ও গ্যাব্রিয়েল মিলে তাকে নজরদারির আওতায় আনে। স্নোডেন গ্যাব্রিয়েলের তৈরি শক্তিশালী সার্চ অ্যাপ ব্যবহার করে মারোয়ের যাবতীয় তথ্য বের করে ফেলে। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও আল কায়দার সঙ্গে সরাসরি কোনো সংযোগ খুঁজে পায় না। তখন তারা আরেক ধাপে যায়, সিসিটিভি হ্যাকিং। তারা মারোয়ের বাসার সব ক্যামেরা হ্যাক করে ফেলে, কিন্তু এখানে একটি অমানবিক সিদ্ধান্ত নেয়। তারা ভিডিও রেকর্ড করে ফেলে মারোয়ের ছোট বোনের ব্যক্তিগত মুহূর্ত, যা একেবারে অনৈতিক ও স্পর্শকাতর ছিল। এই ভিডিও ব্যবহার করে তারা মারোয়েকে ব্ল্যাকমেল করতে শুরু করে, যেন সে আল কায়দা সম্পর্কে সব তথ্য দিয়ে দেয়। পরবর্তী স্নোডেন সেই তথ্য চার্লসের হাতে তুলে দেয়। চার্লস এবার বলে, আমি কয়েকজন গুন্ডাকে দিয়ে মারোয়েকে ড্রিঙ্ক এন্ড ড্রাইভ কেসে ফাঁসাবো, তাতে পুলিশ সহজেই তাকে গ্রেফতার করতে পারবে। এরপর আমরা চাইলে যে কোনো তথ্য বের করতে পারবো। কিন্তু এই পরিকল্পনা স্নোডেনের কাছে একেবারে অমানবিক মনে হয়। সে চার্লসকে সোজাসাপটা বলে দেয়, তুমি যা ভাবছো সেটা ন্যায্য নয়, এর জন্য একটি নিরীহ মানুষের জীবন পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে। চার্লস এতে চটে যায় এবং হুমকি দিয়ে বলে, তুমি যদি আমার কাজে বাধা দাও তাহলে তোমার অতীত কেসগুলো টেনে এনে তোমাকে ফাঁসিয়ে দেব, বাকি জীবনটা জেলে কাটাবে। এ কথায় স্নোডেন ক্ষিপ্ত হয়ে যায় এবং সেই জায়গা ত্যাগ করে। এরপর কিছু সময় কেটে যায়, সাল তখন 2009। স্নোডেন এবার জাপানে ট্রান্সফার হয় এবং সেখানে সিআই এজেন্ট হিসেবে কাজ শুরু করে। জাপানে গিয়েই সে জানতে পারে সিআই তৈরি করছে এক নতুন অত্যাধুনিক অ্যাপ্লিকেশন, যা মানুষের যোগাযোগকে বাইপাস করে সরাসরি রেকর্ডিং এবং নজরদারি চালাতে সক্ষম। এই টুলটি ছিল আগের গ্যাব্রিয়েল অ্যাপের চেয়েও ভয়ঙ্কর। যাই হোক, জাপানি স্নোডেন পেতে থাকে একের পর এক নতুন প্রজেক্ট। এবার তার কাঁধে দেওয়া হয় নতুন দায়িত্ব, মাইক্রোচিপ ডিজাইন করা। সেটি সিআই জাপানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যেমন ড্যাম, পাওয়ার প্ল্যান্ট এবং ফ্যাক্টরিতে বসাবে। এদের উদ্দেশ্য ছিল যদি কোনো শত্রু দেশ আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করে তাহলে সেই মাইক্রোচিপগুলোর মাধ্যমে তারা দ্রুতই কন্ট্রোল নিতে পারবে। কারণ সিআই আগে থেকেই জানতো আমেরিকা নিজেই বিভিন্ন দেশের বিদ্যুৎ ব্যবস্থা হ্যাক করে ফেলেছে। এখন শুধু জঙ্গি নয়, পুরো বিশ্বই যেন পরিণত হয়েছে এক নজরদারি আর সাইবার যুদ্ধের ময়দানে। ধীরে ধীরে সিআই এমন পর্যায়ে পৌঁছে যায় যেখানে তারা 25,000 মানুষের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করতে সক্ষম হয়। স্নোডেন বুঝতে পারে বিষয়টি দিন দিন আরো ভয়াবহ আকার নিচ্ছে। এক পর্যায়ে হয়তো প্রতিটি নাগরিকের তথ্যই আমেরিকার হাতে চলে যাবে। এই ভেবে স্নোডেন গভীর চিন্তায় ডুবে যায়। সে বুঝতে পারে এটা কোনোভাবেই সঠিক নয়। এই ধরনের নজরদারি সাধারণ মানুষের গোপনীয়তার উপর সরাসরি হুমকি। এরপর সে তার প্রেমিকা লিন্সির সঙ্গে দেখা করে। লিন্সি নিজের কিছু ব্যক্তিগত ছবি ল্যাপটপে সংরক্ষণ করে। স্নোডেন তখন তাকে সতর্ক করে দেয়, এ ধরনের ছবি কম্পিউটারে রাখা নিরাপদ নয়, কেউ চাইলে এগুলো হ্যাক করে তোমাকে ব্ল্যাকমেলও করতে পারে। কিন্তু লিন্সি জানায় সে নিজের স্মৃতিগুলো লালন করতে চায়, তাই ছবি সংরক্ষণ করে। এই নিয়ে দুইজনের মধ্যে তক্ক বেঁধে যায় এবং একসময় স্নোডেন রেগে সেখান থেকে বেরিয়ে আসে। পরবর্তী দৃশ্যে দেখা যায় স্নোডেন আবার জাপানে ফিরে যায় এবং সিআইতে তার চলমান কাজগুলো শেষ করে দেয়। এরপর সে চাকরি থেকে পদত্যাগ করে। কিছুদিন পর সে আবার লিন্সির কাছে ফিরে আসে এবং এবার বিয়ের প্রস্তাব দেয়। লিন্সি কোনো দ্বিধা না করেই সেই প্রস্তাব গ্রহণ করে। তার একসাথে একটি নতুন জীবন শুরু করে। কিছু সময় পর স্নোডেন একটি সংবাদ দেখে হতবাক হয়ে যায়। সিআই কিছু গোপন কর্মকাণ্ড এফবিআই ধরে ফেলেছে এবং এই অপরাধ সংস্থার 2 জন কর্মী গ্রেপ্তার হয়েছে। এই খবর শুনে স্নোডেন আবার সিআইতে ফিরে যায়, ঘটনাগুলো সততা যাচাই করে। সেখানে জানতে পারে চায়নার একটি ভাইরাস পুরো সিস্টেমকে আক্রমণ করেছে, যার ফলে গুরুত্বপূর্ণ তথ্য ভান্ডার একেবারে ধ্বংস হয়ে গেছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে প্রফেসর ব্রাহিম তাকে নতুন মিশনের দায়িত্ব দেন। এই মিশনে স্নোডেনকে যেতে হবে হাওয়াইতে, যেখানে তাকে চীনের হ্যাকারদের মোকাবেলা করতে হবে। এরপর স্নোডেন বাড়িতে ফিরে আসে এবং লিন্সির সঙ্গে আলোচনা শুরু করে। তার অবস্থা দেখে লিন্সি বলে, আমি তোমার পাশে থাকতে চাই, এই যাতে আমিও তোমার সঙ্গী হব। এরপর তারা দুজনেই হাওয়াই এর পথে রওনা হয়। সেখানে পৌঁছে স্নোডেন তার নতুন টিমের সঙ্গে দেখা করার প্রস্তুতি নিতে থাকে। ঠিক তখনই আবার দেখা হয় তার গ্যাব্রিয়েলের সঙ্গে। এবার গ্যাব্রিয়েলের সঙ্গে আরো 2 জন বিশেষজ্ঞ সদস্য উপস্থিত ছিলেন, পেট্রিক ও ট্রেভার। এই 2 বিশেষজ্ঞ এক্সপার্টের সঙ্গে স্নোডেন এবং গ্যাব্রিয়েল মিলে একসাথে কাজ করতে থাকে। প্রতিদিন তারা নতুন নতুন প্রযুক্তি ও তথ্য আবিষ্কার করে যাচ্ছিল।
কিছুদিন পর লিন্সি তার জন্মদিন উপলক্ষে সবার জন্য একটি ছোট পার্টির আয়োজন করে। সবাইকে সে নিজ বাসায় আমন্ত্রণ জানায়, কিন্তু সেদিনই ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। স্লোডেনের পায়ে তীব্র ব্যথা শুরু হয়। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে শুয়ে থাকা অবস্থায় প্রফেসর ব্রাহিম ভিডিও কলে তাকে একটি গোপন বার্তা দেয়। সিআই অনেকদিন ধরেই তোমাকে এবং লিন্সির নজরদারিতে রেখেছে। তারা সন্দেহ করছে তুমি হয়তো সংস্থার বিরুদ্ধে কাজ করছো। একথা শুনে স্লোডেন আতঙ্কিত হয়ে পড়ে। সে বুঝতে পারে পরিস্থিতি আর নিয়ন্ত্রণে নেই। তাই সে বাড়ি ফিরে লিন্সিকে অন্যত্রে চলে যেতে বলে, কারণ সে চায় না লিন্সি এই বিপদের মধ্যে জড়িয়ে পড়ুক। এরপর স্লোডেন যোগাযোগ করে লরা নামে এক সাহসী রিপোর্টারের সঙ্গে। তার সঙ্গে গোপনে সাক্ষাৎ করে সে জানায় সে চায় সিআই এর গোপন কার্যকলাপ মিডিয়াতে ফাঁস করে দিতে। এজন্য আবার সে ফিরে যায় সিআই অফিসে। অত্যন্ত সাবধানে সে গুরুত্বপূর্ণ সব ডেটা একটি মেমোরি চিপে কপি করে। তারপর সেটি গোপনে লুকিয়ে রাখে একটি রুবিক্স কিউবের ভেতরে, যেটা দেখতে ছিল একদম সাধারণ খেলনার মতো। কিন্তু সে জানতো অফিস থেকে বের হওয়ার সময় ধরা পড়ার সম্ভাবনা খুব বেশি। তাই সে কিউবটি ছুড়ে দেয় এক নিরাপত্তা গার্ডের দিকে, এমন ভাবে যে গার্ড সেটা ক্যাচ করে। গার্ড বুঝতে পারে না এর ভিতরে লুকিয়ে আছে সিআই এর সবচেয়ে বড় গোপন তথ্য। এভাবে কৌশলে স্লোডেন নিরাপত্তা পেরিয়ে যায় এবং সেই রুবিক্স কিউব আবার হাতে নিয়ে সোজা দেখা করে রিপোর্টার। সাক্ষাৎকালে সে মোবাইল নেটওয়ার্ক ব্লক করে রাখে যাতে কেউ তাদের অবস্থান ট্র্যাক করতে না পারে। এরপর স্লোডেন ক্যামেরার সামনে বসে পড়ে এবং সিআই এর গোপন নজরদারি প্রোগ্রাম, তথ্য চুরির পদ্ধতি আর সাধারণ মানুষের ব্যক্তিগত জীবন কিভাবে নজরদারি আওতায় রাখা হচ্ছে সবকিছু ফাঁস করে দেয়। এই সাক্ষাৎকার ছড়িয়ে পড়ে পুরো দেশে। মানুষ ধীরে ধীরে বুঝতে পারে সিআই কতটা ভয়ঙ্কর ভাবে সবার ব্যক্তিগত জীবন নিয়ন্ত্রণ করছে। এরপর সেখানে উপস্থিত হন এক সিনিয়র জার্নালিস্ট, যিনি বলেন এই অভিযোগগুলো সত্য কিনা তা যাচাই করে দেখতে হবে। তখন স্লোডেন প্রমাণ হিসাবে তার সিআই আইডি কার্ড দেয়, যেটা প্রমাণ করে সে সত্যি অনেক বছর ধরে সংস্থার ভিতরে কাজ করছিল। এরপর সেই মেমোরি কার্ডটি সেই জার্নালিস্টের হাতে তুলে দেয়, যার মধ্যে ছিল সিআই এর ভয়াবহ কার্যকলাপের সমস্ত প্রমাণ। স্লোডেন যেসব তথ্য ফাঁস করেছিল সেগুলো থেকে স্পষ্ট হয়ে যায় সিআই ছিল একটি সিস্টেমেটিক অপরাধ চক্র, যারা গোপনে মানুষের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করত এবং সেই ডেটা অন্য জায়গায় পাচার করত। এই সংস্থা এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে চাইলে যে কোনো ব্যক্তিকে কন্ট্রোল করা সম্ভব হতো তাদের পক্ষে। 2013 সালে স্লোডেন তার সমস্ত বক্তব্য এবং প্রমাণ ইন্টারনেটে প্রকাশ করে দেয়। ধীরে ধীরে এই তথ্যগুলো ছড়িয়ে পড়ে পুরো পৃথিবী জুড়ে। এটা পরিণত হয় এক আন্তর্জাতিক খবরে। এতে করে আমেরিকার সরকার ক্ষিপ্ত হয়ে যায়। তারা স্লোডেনকে দেশদ্রোহী ঘোষণা করে এবং তার পাসপোর্ট বাতিল করে দেয়। পুলিশের দল তাকে গ্রেপ্তার করার জন্য অনুসন্ধান শুরু করে। তবুও সাধারণ জনগণ তাকে অপরাধী নয় বরং একজন হিরো হিসেবে দেখে, কারণ সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে দেশের প্রতিটি নাগরিকের গোপনীয়তা রক্ষার জন্য আওয়াজ তুলেছিল। যদি স্লোডেন সত্যটা প্রকাশ না করত তাহলে আমাদের অনেকের ব্যক্তিগত তথ্য হয়তো আর সিআইএ এর কাছে বিক্রি হয়ে যেত। এরপর যখন হংকং পুলিশ তাকে গ্রেপ্তার করতে আসে তখন ড্যানিয়েল নামে এক সহকর্মী তার পাশে দাঁড়ায়। ড্যানিয়েল তাকে হংকং এ একজন সেরা আইনজীবীর সহায়তা এনে দেয়, যার মাধ্যমে স্লোডেন 1 মাসের জন্য সময় পায় নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। এই ঘটনা ছড়িয়ে পড়লে রাশিয়ার সরকার বিষয়টি নজরে আনে। পরে রাশিয়ার প্রধানমন্ত্রী নিজেই স্লোডেনকে আশ্রয় দেয় এবং পূর্ণ নিরাপত্তার সাথে তাকে রাশিয়ায় থাকার অনুমতি দেয়। এখানে বাস্তব ঘটনার উপর নির্মিত এই সিনেমার গল্প শেষ হয়ে যায়। বন্ধুরা, এটা ছিল এক বাস্তব গল্প। একজন সাধারণ মানুষ কিভাবে সত্য প্রকাশের জন্য নিজের সমস্ত জীবনকে বিপদের মুখে ফেলে দিয়েছিল। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর তুমি যে এখনো আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।